OnePlus Nord 5 ইউরোপ বাজারে আসার পর বেশ সমালোচনা সৃষ্টি করেছে। ফোনটিতে এবারে অনেক নতুন আপডেট এবং একটি নতুন ডিজাইন রয়েছে যা বর্তমানে স্মার্টফোন ট্রেন্ডের সাথে মানানসই। হাতে নিলে কিছুটা আইফোনের মতন ফিল দেবে, তবে প্রো এর মতন না, আপনি ভ্যানিলা আইফোন ধরতে পারেন। পাশাপাশি তাদের ক্যামেরা মডিউল নিয়ে কিন্তু আগেও কারো মাথা ব্যথা ছিল না, এখনো কারো মাথা ব্যথা নাই। তাহলে চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। স্মার্টফোনটির ডিজাইন কিছুটা আইফোনের সাধারণ মডেলগুলোর মতন দেখতে, এটি দেখতে খুবই সুন্দর এবং পরিপাটি। বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি যখন ক্যামেরা ডিজাইন নিয়ে বাড়াবাড়ি করে, OnePlus সেখানে সহজ এবং পরিচ্ছন্ন একটি নকশা রেখেছে যা মানুষের মনে আজও বেঁচে রয়েছে। 8.1 মিলিমিটার থিকনেস এবং 211 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটির উভয় দিকে আপনি কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোডাকশন দেখতে পারবেন। তবে এর মাঝে যে প্লাস্টিক ফ্রেমটা ইউজ করেছে ওটা কিন্তু বাজেট হিসেবে আমার একদমই ভালো লাগে নাই, এবং এটা তারা কস্ট কাটিং এ করেছে। সাথে IP65 এর রেটিং থাকা, যার মানে কিছুটা টুকটাক ধুলাবালি এবং হালকা জল ছেড়া থেকে রক্ষা করবে। তবে IP রেটিং এর বেলায় অনেকটা পিছিয়ে, যেখানে বর্তমানে স্মার্টফোনগুলোতে মিনিমাম IP67 কিংবা 68 এর কিন্তু রেটিং অবশ্যই রয়েছে। আপনি 10-15 হাজার টাকার স্মার্টফোনগুলো তো দেখতে পাবেন। সেদিক বিবেচনা এটা অনেকটাই পিছিয়ে, তা আমি OnePlus-কে অবশ্যই এটা ইমপ্রুভমেন্ট করতে বলবো যাতে ইন ফিউচারে এরকম কাজ না করে। তবে বস, আমি যখনই আপনাকে OnePlus এর কথা বলবো সবার আগে আপনার মাথায় কি আসবে? অবশ্যই গ্রিন লাইন। তবে নর্থ এই বছরে কিন্তু ডিসপ্লেতে দারুণ সত্যিই একটা আপগ্রেড করেছে। গ্রিন লাইন নিয়ে মনে হয় না তেমন একটা ইস্যু থাকবে, কারণটা অবশ্যই সামনেই বলছি আমি। পাশাপাশি এটাকে নর্থ সিরিজের প্রথম ফোন বলতে পারেন যেখানে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট 8 সিরিজের চিপসেট ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আপনার স্ন্যাপড্রাগন 8L Gen 3 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটি আপনার বাজেট সেগমেন্টে কিন্তু প্রায় ফ্ল্যাগশিপ স্তরের গ্রাফিক্স পারফরমেন্স দেয়। পাশাপাশি 4nm বেস্ট হওয়ার যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট ছিল। তবে স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টের মধ্যে আসলে লঞ্চ হয়েছে বাংলাদেশে, এটা আপনি 80 RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। 12GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ, যার আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 54,000 টাকা। কম্পেয়ার করার সুবিধার জন্য প্রাইস পয়েন্টটা আগেই বলে দিয়েছে। এই বাজেটের মধ্যে এর কি কম্পিটিটর রয়েছে? অনেকেই প্রশ্ন করতে পারবেন, জবাবটা হচ্ছে হ্যাঁ রয়েছে। আপনি এখানে স্যামসাং এর A56 কেও দেখতে পারেন অথবা Honor 400 কেও দেখতে পারেন। অনেকটাই সেম স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হলেও কিন্তু আপনি যখন পারফরমেন্সের দিকে তাকাবেন তখন এটাই সব থেকে এগিয়ে। সাথে ইউজার এক্সপিরিয়েন্সকে আরো একটু বেশি ইনহ্যান্স করার জন্য LPDDR 5X RAM এবং বিডারের মধ্যে আছে UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। তবে বন্ধুরা, বাইরের বৃষ্টির নয়েজটাকে আপনি অ্যাভয়েড করুন, কারণ বর্তমানে বৃষ্টির নয়েজের কারণে কিন্তু ভয়েস দেওয়া অনেকটাই টাফ হয়ে দাঁড়িয়েছে। তবে আপনাদের এলাকায় বৃষ্টির কি অবস্থা কমেন্টে জানাতে ভুলবেন না। বিডারের মধ্যে আছে কথাটি বলার কারণ, এখানে আপনার যে 3.1 দিল সেটা কোন কারণে দিল বুঝলাম না। আপনার যদি এখানে 4.0 দিলে বেটার হতো, তাহলে পারফরমেন্সের সাথে আপনি ইউজ করে মজা পেতেন। যেখানে COD গেমটা আমরা 120 FPS এ রেখে প্লে করেছিলাম, আর অ্যাভারেজ কিন্তু ফ্রেম রেট পেয়েছে 118 কিংবা 19-এর মধ্যে। আর PUBG এটা কিন্তু 90 FPS এ রেখে প্লে করতে পেরেছি। আমি আশা করেছিলাম 120 FPS। তবে সেদিক বিবেচনায় কিছুটা হতাশার কাতারে আমাদেরকে রাখলো ডেল্টা ফোর্স। এটাও কিন্তু 120 FPS এ রেখে প্লে করা যাচ্ছিল, আর জেনশিন ইফেক্টের জনপ্রিয় গেমটাও কিন্তু 60 FPS এ রেখে প্লে করা যাচ্ছিল। তবে একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা গেমিং করার পর কিন্তু FPSটা অলমোস্ট আপনার 50 কিংবা 52 নেমে আসছে। তবে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের চিপসেটগুলো যতগুলো স্মার্টফোনে রয়েছে, ওখানে আমরা হিটিং জনিত একটা ইস্যু দেখেছি বা থার্মাল। এতে অলমোস্ট আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা গেমিং এর পর আমরা থার্মাল পেয়েছি 38 কিংবা 39 ডিগ্রির কাছাকাছি। তবে হিটটাকে ডিসিপেশন কিংবা ইনক্রিজ করার জন্য এখানে 7300 mm² একটা BC কুলিং চেম্বার ইউজ করেছে। তবে যতই ভালো কুলার ইউজ করুক না কেন, 8 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু বেশ ভালোই হিট হয়। ডিসপ্লে প্রসঙ্গে বলেছিলাম যে গ্রিন লাইন ইস্যু নিয়ে চিন্তা না করতে। এর মেন রিজন হচ্ছে কি, তারা প্রথমে যে স্যামসাং এর প্যানেলগুলো ইউজ করতো ওখানে কিন্তু গ্রিন লাইনের ইস্যু পড়ার সব থেকে বেশি প্রবণতা ছিল, কিংবা আজও তারা আতঙ্কে রেখেছে। তবে তারা এখন স্যামসাং থেকে সরে BOE এর প্যানেল ইউজ করছে, যার ফলে এই রিপোর্টটা খুবই কম এসেছে। তো আপনি যদি OnePlus 8 কিংবা 9 সিরিজের স্মার্টফোনগুলো ইউজ করে থাকেন তাহলে দেখবেন ওখানেই সব থেকে বেশি গ্রিন লাইন পড়েছে। তবে পরবর্তীতে তাদের যে OnePlus এর 11, 12, 13 সিরিজগুলো রয়েছে ওখানে কিন্তু গ্রিন লাইনের ইস্যুর রেকর্ডটা খুবই কম দেখতে পেলাম আমরা। তবে তাই বলে একদমই পড়বে না তা না, 1000-10 জন তো থাকবেই মিনিমাম, তাই এদিকটা অবশ্যই একটু মাথায় রাখবেন। ডিসপ্লের ক্ষেত্রে আমাদেরকে 144,000 রিফ্রেশ রেট অফার করছে, ভালো ব্যাপার। তবে এটি শুধুই স্মুথ নয়, সাথে ডিসপ্লেটা আকারও বেশ বড়, যার ফলে আমরা দেখতে পারবো 6.83 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, সরি বন্ধুরা ফুল এইচডি প্লাস না, 1.5K রেজুলেশনের একটি AMOLED ডিসপ্লে দেখতে পারবো। ডিসপ্লেতে 3840 হার্জের PWM ডিমিং ফিউচার এবং HDR10+ এরও সমর্থন রয়েছে। পাশাপাশি ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট টাকায় আপনি OTT প্ল্যাটফর্মগুলোতে আপনি HDR10+ কিংবা আলট্রা HDR এ কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর আউটডোর ভিজিবিলিটিসের জন্য এতে দেওয়া হয়েছে 1400 নিটসের হাই ব্রাইটনেস মোড। অল ওভার ডিসপ্লে নিয়ে এক বাক্যে বললে ইমার্সিভ, ভালো এবং গুড লুকিং একটা ডিসপ্লে এখানে দিয়েছে। তবে প্রাইস পয়েন্টে আপনি জাস্ট একটি জিনিস মিসিং করবেন, ওটা হচ্ছে আপনার LTPO। পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা কিছুটা নিচে মনে হতে পারে আপনার, বৈষম্যের কিছুটা কাতা সৃষ্টি করেছে এই রিফ্রেশ রেটটা। হ্যাঁ, 144,000 ফাস্ট রিফ্রেশ রেট তারা দিয়েছে, তবে এটা সব ক্ষেত্রেই নাই, কিছু সিলেক্টিভ অ্যাপেই শুধু কাজ করবে। আদারওয়াইজ এর ইউআইতে কিন্তু ম্যাক্সিমাম অ্যাপেই 120 হার্জ রিফ্রেশ রেট পর্যন্তই ম্যাক্সিমাম ছিল। অর্গানোএস 15 এর সাথে আসা ইউআইতে আমরা
নবম অ্যান্ড্রয়েড 15 দেখতে পারবো, যেখানে আমরা আগামী 4 বছরের মেজর আপডেটের পাশাপাশি 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটিকে দেখতে পাবো। সাথে এআই তে টুকটাক কিছু এসেনশিয়াল এআই ফিউচার যেমন এআই ইরেজার, এআই পারফেক্ট শট, এআই রিফ্লেকশন, এআই রিফ্রেম। তবে এর এআই গুলো আপনার আহামরি খুব একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি তা না, মোটামুটি সন্তুষ্টের কাতারেই রাখা যাচ্ছিল। পোর্টস বাটনে অ্যাজ ইউজুয়াল সবকিছু থাকলেও এখানে কিন্তু তাদের যে মাইন্ড স্পেস কিংবা অ্যাকশন বাটন রয়েছে আইফোনের মতন, এটা আসলে অনেক সুবিধার একটা বাটন বলবো আমি। এটা এক কথা আপনার যে পুরোনো অ্যালার্ট স্লাইডার রয়েছে ওটাকে আসলে প্রতিস্থাপন করেছে। আপনি চাইলেই কিন্তু এটা আপনার নিজের মতন কাস্টমাইজেশন করতে পারেন, যেমন স্ক্রিনশট নেওয়া, টেক্সট অনুবাদ করা, অডিও রেকর্ডিং করা কিংবা ক্যামেরা চালু করা, ফ্ল্যাশ লাইট অফ অন করা। তবে বক্সে থাকা টিপিউ কেসটি ইউজ করতে ভুলিয়েন না, কারণ এর ব্যাকে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, তাই একবার হাত থেকে পড়লে কিন্তু সম্পূর্ণ কাচের তো চুরমাচুর হয়ে যাবে। পাশাপাশি এর ব্যাকের ক্যামেরা সিস্টেমও এবছর বেশ উন্নতি দেখা গেছে, বিশেষ করে সেলফি ক্যামেরায়। তবে একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনের ক্যামেরাটাও বেশ উন্নত করেছে আমি বলবো। প্রাইমারিতে সনির LYT 700 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সরটি এখানে কাজের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা একদমই খেলনা বলবো আমি। তবে প্রাইমারি ক্যামেরার সঙ্গে অনেকটাই কিন্তু কালার টোনটা কিন্তু ম্যাচ করতে পারছিল সে। আর মেন ক্যামেরার ছবিগুলোর কালার ডিটেলস বলুন, শ্যাডো বলুন, হ্যান্ডেলিং বলুন কিংবা ডাইনামিক রেঞ্জ বলুন, সেগুলো মোটামুটি অ্যাভারেজ টাইপেরই ছিল। এক কথায় প্রপার লাইট কন্ডিশনে কিংবা ডে লাইট কন্ডিশনে সে ভালো ছবিগুলো তুলতে পারবে। ছবিগুলো কিছুটা কন্ট্রাস্টি টাইপের লুক দেয়, তবে মাঝে মধ্যে কিছু কিছু ছবি একটু বেশি পপ টাইপের কিংবা উজ্জ্বল হয়ে যায়। তবে আপনি যদি কম্পেয়ার করতে চান এই প্রাইস পয়েন্টের কিন্তু এর থেকে বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে বাজারে। সাথে পোর্ট্রেটে 1x এবং 2x এ কিন্তু ছবিগুলো তুলে যাচ্ছিল, তবে সেক্ষেত্রে ডিটেলসের কিছুটা ঘাটতি দিবে, যেহেতু এখানে টেলিফোটো লেন্স নাই, সেগুলো আপনার ডিজিটালি জুম হবে। তবে পোর্ট্রেট রেজাল্টটা একটু সন্তোষজনক আশা করেছিলাম। এখানে যে ব্লারটা রয়েছে এটা কিন্তু মাঝে মধ্যে আনন্যাচারাল লাগে। তবে ফ্রন্টও যে তারা 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করেছে সেটা ভালো লাগলো। আর ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ কিন্তু 4K তে 60 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে যেহেতু এখানে ক্যামেরা টু API লেভেল 3 রয়েছে, আপনি ইন ফিউচারে Gcam কিংবা LMC ইউজ করতে পারবেন। ব্যাটারি কম্পাউন্ডমেন্ট হয়েছে তারা ভালো একটা গোল অ্যাচিভমেন্ট করেছে গ্রাহকের মনে আমি বলবো, কারণ 6800 mAh ব্যাটারিটা আপনাকে মোটামুটি টাইনা টুনে 1.5 দিন কিংবা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে নর্মাল ইউজে। পাশাপাশি SOT পেয়েছিলাম আমরা 10 ঘন্টা প্লাস, তার সাথে বক্সে তো 80 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দেওয়া হয়েছে। তবে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে, তবে গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনি 5200 mAh এর ব্যাটারি দেখতে পারবেন। আর বক্সে কোনো প্রকার কিন্তু চার্জিং ব্রিক প্রোভাইড করবে না। ওভারঅল এক বাক্যে বললে আমি বলবো যে অফিসিয়াল টু অফিসিয়াল কিংবা অফিসিয়াল টু আনঅফিসিয়াল কম্পেয়ার করলে পারফরমেন্সটা আপনি ভালো পাচ্ছেন। তবে ওভারঅল স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।